সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, গতরাতে আমেরিকা এবং ইরানের মধ্যে যে যুদ্ধ সংঘাত হয়েছে তাতে বড় রকমের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একদম বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সাথে সাথে একটু জানিয়ে রাখি, গতরাতে যে জাহাজে ইরান হামলা করেছিল এবং যে হামলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ, সেই জাহাজটায় আমেরিকা ইসরায়েলের কারো ছিল না, কিন্তু জাহাজে যে 11 জন নাবিক ছিল তার সবাই ভারতের। 10 জন নাবিককে উদ্ধার করা গেলেও একজন নাবিক এখনও নিখোঁজ। হামলার ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে, ভারত আরও কিছু বক্তব্য দিয়েছে। এদিকে সর্বশেষ খবরে দেখলাম রাশিয়া ইউরোপের কাছে আর ডলারে বা ইউরোতে কোনো তেল বিক্রি করবে না। তেল চুক্তি যা হবে তা সব রাশিয়ান মুদ্রা রুবল অথবা চীনা মুদ্রা ইউয়ানে। তাহলে প্রশ্ন আসছে, বিশ্ব কি খুব দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে কিনা? বিশ্ব ব্যবস্থা, ডলার সিস্টেম, ডিডলারাইজেশন প্রক্রিয়া, এ সমস্ত কি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে? এপাশে হরমুজ প্রণালী নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। আমেরিকা বলছে হরমুজ প্রণালী খোলা আছে, জাহাজ চলাচল অব্যাহত আছে। ইরান বলছে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ এবং পরবর্তী নির্দেশ বা সুযোগ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ চলাচল করবে না। আসলে পরিস্থিতি কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, গত রাতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজ, এই জাহাজটা যাচ্ছিল ওমানের উপকূল দিয়ে। জাহাজটা ওমানের উপকূল দিয়ে হরমুজ প্রণালী পার হতে চেয়েছিল, নাকি ওমানের উপকূল দিয়ে হরমুজ প্রণালীতে ঢুকে পারস্য উপসাগরের দিকে যাচ্ছিল, পরিষ্কার না। এই তথ্য পাওয়া যায়নি, আমি খুব চেষ্টা করেছি, কিন্তু জাহাজটি ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল, এইটা হলো ফ্যাক্ট। তা ওমানের উপকূল দিয়ে জাহাজ চলাচল তো নিষেধ করে রেখেছে ইরান। তারা বলছে যে তারা যে নির্দেশনা দিয়েছে যে রুটে যাবে জাহাজ, সেই রুটেই শুধুমাত্র জাহাজ যাবে, এর বাইরে যাবে না। জাহাজটা ছিল সাইপ্রাসের পতাকাবাহী। এখন সাইপ্রাসের পতাকাবাহী মানেই সাইপ্রাসের জাহাজ তা কিন্তু না, ইসরায়েলেরও না, আমেরিকারও না। আসলে কোন দেশের সেটা পরিষ্কার না। জাহাজটি ছিল একটি কন্টেইনার জাহাজ। এখন এই কন্টেইনার জাহাজে পোশাক আশাক, কাপড় চোপড়, ইলেকট্রনিক সামগ্রী বা ইস্পাত বা আদার অন্যান্য পণ্য সামগ্রী নেওয়া হয়। তেলবাহী জাহাজ না, এটা কন্টেইনার জাহাজ। মানে এই কন্টেইনারে করে যে সমস্ত পণ্য নেওয়া হয় সেই জাহাজ। সাইপ্রাসের সাথে কিন্তু ইসরায়েলের খুব গভীর সম্পর্ক। এখন সাইপ্রাসের পতাকাবাহী এই জাহাজটা ইসরায়েলে যাচ্ছিল কিনা সেটা একটা প্রশ্ন। জাহাজটা জেবেল আলী বন্দরের কাছে আঘাতপ্রাপ্ত হয়। অর্থাৎ জেবেল আলী বন্দর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বন্দর। এইখান থেকে হয়তো ধারণা করা যায় যে জাহাজটা হয়তো সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের দিকে বা ইসরায়েলি পণ্য নিয়ে যাচ্ছিল, বাট সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ। এবং ইসরায়েলের সাথে ভারতের যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক, নাবিক সবাই কিন্তু ভারতের। আমি এর মানে কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, কিন্তু ঘটনাগুলো আমি শুধু তুলে ধরছি। আসলে কি ঘটেছে আমরা পরিষ্কার না। এই জাহাজে হামলার পর আমেরিকা ইরানের উপর হামলা চালায় এবং 140টি লক্ষ্যবস্তুতে বিভিন্ন জায়গায় হামলা করেছে। আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেছেন যে আমরা বারবার ইরানকে বলেছি যে তোমরা এরকম হামলা করো না, এখন মজাটা বুঝুক। তিনি যা বলেছেন তার মানে দ্বারা এইরকম যে মনে হচ্ছে যেন আমেরিকা ইরানকে একেবারে ধ্বংস করে দিয়েছে, এখন মজা বুঝুক, বিষয়টা তারা বুঝুক। এদিকে এই যে সাইপ্রাসের পতাকাবাহী যে জাহাজ হামলার শিকার হলো, সেই জাহাজে যে 11 জন নাবিক, ভারতীয় নাবিক ছিল, তাদের ভিতরে 10 জনকে উদ্ধার করা গেছে, একজনকে পাওয়া যায়নি, নিখোঁজ। সম্ভবত মারা যেতে পারে সাগরের ভেতরে, কি হয়েছে এখনও পরিষ্কার না। এই ঘটনার অর্থাৎ এই হামলার নিন্দা জানিয়েছে ভারত। ভারত বলেছে যে আন্তর্জাতিক পানিসীমায় বা আন্তর্জাতিক নৌপথে আন্তর্জাতিক আইন অনুসারে স্বাধীনভাবে জাহাজ চলাচলের সুযোগ থাকা উচিত।
এই হামলা, এই যুদ্ধ বন্ধ হোক এবং বেসামরিক জাহাজে হামলা করা উচিত না, ইত্যাদি ইত্যাদি। এখানে যে সমস্ত পয়েন্টগুলো খুব খেয়াল করলে বোঝা যায়, সেই পয়েন্টগুলো যদি আমরা উল্লেখ করি তাহলে দেখা যাবে ভারত মূলত ইরানকেই দায়ী করেছে অনেক কিছুর জন্য। যেমন ইরান এই হামলা চালিয়েছে আন্তর্জাতিক নৌপথে, আন্তর্জাতিক আইন মেনে স্বাধীনভাবে জাহাজ চলাচল করা উচিত, কিন্তু সেটা করতে দিচ্ছে না ইরান। প্রশ্ন হচ্ছে যে হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক নৌরুট বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওমান এবং ইরানের উপকূল থেকে যদি আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের সীমানা বন্টন করা হয় তাহলে আন্তর্জাতিক কোনো রুট এখানে থাকে না। অর্থাৎ ইরানের উপকূল থেকে যদি সামনে আসা হয়, ইরানের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যেটুকু নিজস্ব ভূখণ্ড বা নিজস্ব জলসীমা বলে গণ্য হবে, উপকূল ভাগ বলে গণ্য হবে, সেইটুকু যদি দেয়া হয়, আর দক্ষিণ পাশে যদি ওমানকে একইভাবে দেওয়া হয়, তাহলে মাঝখানে আর আন্তর্জাতিক কোনো জলপথ থাকে না, দুই দেশের ভেতরে ভাগাভাগি হয়ে যায়, আর নতুন কোনো জলপথ জাহাজ চলাচলের জন্য আন্তর্জাতিক রুট কিন্তু আর থাকে না। সেক্ষেত্রে আন্তর্জাতিক রুট বলা যাবে কি যাবে না সেটা কিন্তু অবশ্যই একটা ভাববার বিষয়। তারপরে ভারত বলেছে সংঘাত না, কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার বা এই সংকটের সমাধান করতে হবে। কিন্তু আমেরিকা যে ইরানের উপরে এত ব্যাপকভাবে হামলা চালাচ্ছে বা হামলার প্রেক্ষাপট যে তৈরি করে দিচ্ছে কারা, ভারত কিন্তু এই দিকে বলেনি, এই দিকে কোনো কথা বলেনি। যাই হোক, আমি ভারতের প্রসঙ্গটা শেষ করি এখানেই, আমরা চলে যাই অন্য আলোচনায়। সেই আলোচনাটা হচ্ছে যে কালকে যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এত সংঘাত সংঘর্ষ হলো, তাতে আমেরিকা প্রথমে ইরানের উপর হামলা চালিয়েছে। ইরানের বিভিন্ন ড্রোন কেন্দ্র, কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার, তারপরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, লঞ্চার, এরকম বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এর ভিতরে সামরিক বেসামরিক বহু লক্ষ্যবস্তু আছে। কিশদ্বীপ, কেশম দ্বীপ, তারপরে আপনার খুজেস্তান প্রদেশ, ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ, মধ্যাঞ্চলী মানে ইস্পাহান প্রদেশ, এই সমস্ত জায়গায়। এমনও খবর পেয়েছি, আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছি, আমার ছোট ছেলে ইরানে চলে গেছে, যুদ্ধের কারণে চলে এসেছিল, 3-4 দিন আগে চলে গেছে, 9 তারিখে সে ইরান পৌঁছেছে। সে জানালো তেহরানেও যুদ্ধ বিমানের শব্দ পাওয়া গেছে। এখন এই যুদ্ধ বিমান ইরানের বিমান ছিল নাকি আমেরিকার বিমান ছিল পরিষ্কার না, কারণ রাতের অন্ধকার। তো তেহরানের আকাশে যখন যুদ্ধ বিমানের শব্দ পাওয়া গেছে, তার মানে তেহরানের আকাশের দিকে আমেরিকা বা ইসরায়েলের বিমান গিয়েছিল। তার মানে বেশ বড় 140টা লক্ষ্যবস্তুতে হামলা করেছে, খুব সহজ কথা না। এর জবাবে ইরান যে হামলা চালিয়েছে তাতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে একটু শোনাই, দেখবেন। সর্বশেষ খবরে যা জানলাম, আমেরিকার একটি, আমার কাছে মনে হলো যে F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে কাতারে মার্কিন যুদ্ধ বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামত করার যে কেন্দ্র, এটা একদম কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। জর্ডানে মার্কিন কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার একদম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। জর্ডানে মার্কিন যুদ্ধ বিমানের জন্য যে জ্বালানি ডিপো, যেখানে জ্বালানি তেলের মজুদ রাখা হয়, সেই ডিপো ধ্বংস হয়েছে। এরপরে কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, পেট্রিয়ট সিস্টেম যেটা, সেটা ধ্বংস হয়েছে। যে পেট্রিয়ট দিয়ে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিমান ধ্বংস করবে, সেই পেট্রিয়ট ব্যবস্থাই ধ্বংস হয়ে গেছে। এর আগে তো থার্ড পেট্রিয়ট গেছিলো, এবারও নতুন করে পেট্রিয়ট ব্যবস্থা গেল। তার মানে গত রাতে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। কাতারে একটি স্যাটেলাইট কমিউনিকেশন অ্যান্টেনা ধ্বংস হয়েছে। আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান কালকে ব্যাপক হামলা চালিয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালী তো ইরান একেবারে কমপ্লিটলি শাটডাউন করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তবে মার্কিন বাহিনী সেন্টকম তারা জানিয়েছে, এই আজকে কিছুক্ষণ আগে সন্ধ্যায় তারা বিবৃতি দিয়েছে, তারা বলেছে যে হরমুজ প্রণালী খোলা আছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত আছে। বাট সমস্ত ডেটা ঘেটে মোটামুটিভাবে দেখা যাচ্ছে
যে জাহাজ চলাচল তেমন একটা কোনো রেকর্ড তো পাওয়া যাচ্ছে না। আসলে বাস্তবতা কি সেটা হয়তো আর একটু সময় গেলে বোঝা যাবে। তবে এর আগেও যখন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল ইরান, তখন কিন্তু আমেরিকা এরকম দাবি করেছিল যে হরমুজ প্রণালী খোলা আছে এবং জাহাজ চলাচল করছে, বাট সেই তথ্য কিন্তু আসলে সত্য বলে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আমেরিকা এবং ইরানের ভিতরে নতুন করে গত কয়েকদিন ধরে যে সংঘর্ষ যুদ্ধ চলছে তা কিন্তু বড় মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলছে যে আমরা স্ট্যান্ড বাই আছি, প্রয়োজন হলেই বা কমান্ড দিলেই তারা শুরু করবে। তার মানে আবার ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের এই বাহিনীকে মোকাবেলা করতে হবে এরকম পরিস্থিতি মনে হচ্ছে। এই দিকে এই রকম যখন উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে নানা প্রশ্ন, তখন কিন্তু পাকিস্তান, সৌদি আরব তারা বসে নেই, তারা নানা রকমের তৎপরতা কথাবার্তা চালাচ্ছে। সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ইসহাক দার এবং প্রিন্স ফয়সাল বিন ফারহান তারা কিন্তু আলাপ আলোচনা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পক্ষকে ধৈর্য ধারণ করতে বলেছেন এবং যাতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন করে আলোচনা ফিরে এসে সমস্যার সমাধান করা যায় সেই পরামর্শ দিয়েছে। তারা একদম একমত হয়েছেন দুইজন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যে যুদ্ধের ভেতর দিয়ে এই সংকটের সমাধান করা যাবে না। এরপর আজকে 12 জুলাই রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচির সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেখানে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি ইরানকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন এবং দুই পক্ষকেই একই কথা বলেছেন এবং ইসহাক দার বলেছেন যে দুই পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসা উচিত। যুদ্ধ সংঘর্ষের ভেতর দিয়ে সমস্যার সমাধান করা যাবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হবে, বিশ্ব অর্থনীতির ঝুঁকির মুখে পড়বে। এই অবস্থায় কোনোভাবেই দুই পক্ষকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ফিরে যাওয়া উচিত হবে না। তিনি একদম সুস্পষ্ট করে বলেছেন যে গত 17 জুন ইরান এবং আমেরিকার মধ্যে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছে, এই সমঝোতা স্মারক অনুসারে এখন নতুন করে আপোষ সভা মীমাংসা সংকট সমাধানের দিকে যেতে হবে। পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার যে প্রধান কারণ সেটি হচ্ছে যে তাদের মধ্যস্থতায় বা তাদের প্রচেষ্টায় ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং একটা সমঝোতা স্মারক সই হয়েছে এবং সেই অনুযায়ী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য একটা চুক্তি সই হওয়ার কথা ছিল, চূড়ান্ত চুক্তি। এটা করলে পাকিস্তানের যেমন আন্তর্জাতিক অঙ্গনে ক্রেডিবিলিটি বাড়ত, তাদের গ্রহণযোগ্যতা, বিশ্বস্ততা, তাদের উপর আস্থা আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসতো, তেমনি এত বড় একটা সংঘাত বন্ধের ব্যাপারে তারা যে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করলে এটা ইতিহাসে গুরুত্বপূর্ণ রোল প্লে হিসেবে দেখা যেত, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ হিসেবে গণ্য হতো। সেই জায়গায় যখন আবার ভেঙে যাচ্ছে তখন পাকিস্তান আলটিমেটলি একটু মানসিকভাবে চাপে পড়ছে, উদ্বিগ্ন হচ্ছে এবং আবার তারা চেষ্টা করছে যে যদি দুই পক্ষকে আবার ফিরিয়ে এনে আলোচনার টেবিলে যদি সংকটের সমাধান করা যায়। তো সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে এই কথাই আমি বলবো যে একদম পরিষ্কার হয়েছে গত কয়েক মাসের যুদ্ধ বিগ্রহের ভেতর দিয়ে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভিতরে যে যুদ্ধ চলছে তাতে ইসরায়েল এবং আমেরিকা যতই চেষ্টা করুক ইরানকে তারা পরাজিত করতে পারছে না এবং তারা যে সমস্ত লক্ষ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল তার একটাও পূরণ করতে পারেনি। এখন নতুন যে লক্ষ্য নির্ধারণ করেছে যে হরমুজ প্রণালী অবশ্যই খুলতে হবে, তার বিপরীতে ইরান একদম কমপ্লিটলি বন্ধ করে দিল হরমুজ। সেক্ষেত্রে যুদ্ধ হয়তো করা যাবে, অনেক বড় সংঘাতের দিকে যাওয়া যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সংকটের সমাধান করা যাবে না। যুদ্ধের ভেতর দিয়ে সংকটের সমাধান হবে না। তাহলে কি? কূটনীতির পথেই ফিরতে হবে। কিন্তু আমি আবারও বলি যে কূটনীতির মাধ্যমে আসলে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে যে সমস্যা তারও সমাধান হবে না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটাই, যার যার জায়গায় ফিরে যাওয়া এবং কারোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, মাঝখানে যে ছোট্ট একটু আলোচনা করেছি, রাশিয়া ইউরোপের কাছ থেকে তেল বিক্রির বিনিময়ে
যে মুদ্রা নেবে সেটা হচ্ছে রাশিয়ান রুবেল অথবা চীনা ইউয়ান, অর্থাৎ হয় রাশিয়ান মুদ্রায় তেল কিনতে হবে ইউরোপের দেশগুলোকে, না হয় চীনের মুদ্রায়। তাহলে এখানে প্রশ্ন আসছে, আন্তর্জাতিক অঙ্গনে যে ডলার বাদ দিয়ে লেনদেনের চেষ্টা চলছে বিভিন্ন দেশের পক্ষ থেকে, রাশিয়ার এই উদ্যোগ সেই জায়গায় কতটা বড় ভূমিকা রাখবে বলে মনে হয়, এবং এর মধ্য দিয়ে আমেরিকার ডলার নতুন করে আরেকবার ধাক্কা খেলো কিনা, আপনাদের মতামত জানতে চাই। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।